লোকসভা নির্বাচন শেষ হলো, ফলাফল প্রকাশ হলো, মূল্যায়ন তো অবশ্যই রাজনৈতিক দলগুলো করছেন, আপনারাও করছেন। সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে 24 জুন বা তার কাছাকাছি সময়ের মধ্যেই এইবার যে লোকসভার পর যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে তার দিন তারিখ ঘোষণা হতে পারে। 24 জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন। তারপরেই সেখানে ভোটের দিনক্ষণ ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। হয়তো জুলাইয়ের শেষ নতুবা আগস্টের প্রথম দিকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে রণকৌশল ঠিক করতে প্রদেশ স্তরে বৈঠক করল বিজেপি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, ভগবান দাস সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। এবং এই বৈঠক থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। মন্ত্রীরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। অতুললাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায় সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই বৈঠক থেকে বিস্তৃত আলোচনা হয়েছে। আমরা একেবারে সংক্ষিপ্তভাবে বৈঠকের নির্যাস প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন, তার আমরা অংশবিশেষ শুনি। সময় সময় আমাদের মিটিং হয়। তো আজকে মূলত আমাদের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুজি এসছেন। তো আমাদের আজকে বিধায়ক বিধায়িকাদের নিয়ে বিগত লোকসভা নির্বাচনের পর্যালোচনা নিয়ে একটু আলোচনা হয়েছে এবং আপনারা সবাই অবগত আছেন কিছুদিন পরেই আমাদের এই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সংগঠিত হবে। আর এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কিভাবে লড়াই করবে, তার স্ট্র্যাটেজি কি হবে, সেই ব্যাপারেই আজকে এই আমাদের বিধায়ক বিধায়িকাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকালকে সংগঠনের যারা রয়েছেন মন্ডল, জেলা, মোর্চা, অফিস বেয়ারার, তাদের সঙ্গে আগামীকালকে বৈঠক হবে। আর সেখানেও বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে জয় হয়েছে এবং ত্রিপুরা রাজ্যেও 2টি আসনে আমরা বিজয় হয়েছি, সে নিয়ে পর্যালোচনা হবে এবং আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে সেখানে আলোচনা হবে। দেখুন, প্রার্থীর বিষয়ে আগে তো স্ট্র্যাটেজি তৈরি হবে, তারপর প্রার্থী চয়নের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা এবং কি কি হবে সেই স্ট্র্যাটেজির উপরেই নির্ভর করা হবে। আপনারা শুনলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য। বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে, গৃহীত পরিকল্পনা রূপায়ণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে এই বিষয়ে আলোকপাত করেছেন বৈঠকের নির্যাস হিসাবে। এবং বৈঠক থেকে যে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে, সূত্রের দাবি তাতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রে যাদের পদাধিকার করা হবে, গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন, অর্থাৎ সভাধিপতি, সহকারী সভাধিপতি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা যারা গ্রাম প্রধান, উপপ্রধান হবেন বা যারা দায়িত্ব পালন করবেন, ঠিক তাদের জন্য জনপ্রতিনিধি ঠিক করার ক্ষেত্রে অবশ্যই সবকিছু খতিয়ে দেখা হবে। অবশ্যই তারা তাদের মতন করে মানুষের সাথে নিবিড় সম্পর্ক রাখতে পারেন, নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারেন, সেই বিষয়ের প্রতি যেমন গুরুত্ব দেওয়া হবে, ঠিক তেমনি রণকৌশলের দিক থেকে এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে শাসক দল। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি মণ্ডল, সাংগঠনিক জেলা স্তরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরো একটি ছবি আপনার সঙ্গে সঙ্গে দেখছেন, সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেস ভবনে আজ মহিলা কংগ্রেসের প্রতিনিধিদের রাজ্যের নেতৃত্বদের সঙ্গে সেখানে বৈঠক করা হয়। সদরের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন, প্রদেশের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই মূলত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এখন আমরা আপনাদের কাছে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করি। আজ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং আতাতে বিরোধীরা কৌশলে শাসক, শীর্ষক ভাবনায় আমরা আপনাদের সকলের প্রতিক্রিয়া গ্রহণ করতে চাই। সকলের বক্তব্য আমরা নিতে চাই, আপনারা কথা বলবেন আপনাদের ভাবনায়। সেদিক থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী টিভি24-এর সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি মহকুমা স্তরে বৈঠকে রয়েছেন। আমবাসায় তিনি বৈঠকে অংশ নিয়েছেন। তার পাশাপাশি কমলপুরে একটি অনুরূপ বৈঠক হবে, সেখানেও তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন। অন্যান্য মহকুমা স্তরে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে বেশ কয়েকটি বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন। সিপিআইএম রাজ্য সম্পাদকের দাবি যে বিজেপিকে পরাস্ত করতে গেলে সমমনোভাবাপন্ন দলের সঙ্গে সেখানে লড়াই করার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হতে পারে তা যেমন আলোচনায় আসছে, ঠিক তেমনি আগামীকাল
আগরতলায় কংগ্রেস ভবনে পিসিসির অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। নমস্কার, কি বলছেন? বুমটি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। পঞ্চায়েত ভোট বলতে আর কিছুই নেই। লোকসভা ভোট ঠিক মতো মানুষ দিতে পারেনি, আপনাকে বাড়ির থেকে চিঠি দিয়েছে। আবার পঞ্চায়েত ভোট প্রার্থী বিরোধীরা যদি প্রার্থী দিয়ে এখানে বোকামি হবে। তারা ৭৩% ভোট পেয়েছে। শাসক দল পুরা সব দিতে যাক, বা ত্রিপুরা রাজ্যে কোনো বিরোধী টিরোধী থাকার দরকার নেই, যেমনি আছে এমনি ভালো। নেতারা প্রার্থী দিয়ে ঘরে বসে থাকবে আর কর্মীরা মার খাবে, দরকার নেই। এটা কর্মী হয়রানির দরকার নেই, যেমনি আছে এমনি চলো। নমস্কার। এবং যদি কংগ্রেসের সাথে সিপিআইএম এর আঘাত হয় এবং সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত কি তৃণমূল স্তরে সকলে মেনে নেবেন? তাহলে রণকৌশলের দিক থেকে বিজেপির কি রাজনৈতিক এজেন্ডা থাকবে? সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, রাজ্যের দুটো নির্বাচনের ফলাফলের নিরিখে বিরোধীদের প্রদত্ত ভোট কার্যত রাজ্যের রাজনীতি মহলে বা রাজনৈতিক মহলকে যেমন একটা চর্চার বিষয় করে দিয়েছে, ঠিক তেমনি বিরোধীরা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কতটা এগিয়ে যেতে পারবে সেদিক থেকেও প্রশ্নবোধক রেখেছেন এই রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। নমস্কার, কি বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে বিরোধীরা ও কৌশলের ছাত্র। দেখুন, দুটো লোকসভা নির্বাচন হয়ে গেল, বিরোধীরা জোট করে নির্বাচনে লড়াই করেছে, কিন্তু তারা কিছু করতে পারেনি। ছাপ্পা ভোট মেনে তারা বেরিয়ে গেছে। আমার মনে হয় শুধু শুধু মানে যুবক বা মারকুল খালি না করে বিরোধীরা তো শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। মুখে বলে আমরা লড়াই করব, এই করব, সেই করব, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে কিন্তু মাঠে ময়দানে নেমে এই যে শক্তির লড়াইটা, এটা কিন্তু দেখাতে পারেনি। পুলিং এজেন্ট বের করে দিচ্ছে, তারও প্রতিবাদ করে তারা ওখানে করতে পারেনি, বা কাউন্টিং এজেন্ট বের করেছে, তাও করতে না। আমার মনে হয় এরা ঘরে বসে থাকলেই ভালো যতদিন যে শাসক দল আছে, কারণ এরা কিছু করতে পারবে না, কারণ শাসক দলের হাতে সমস্ত ধরনের প্রশাসনিক ক্ষমতা রয়ে গেছে। সেই ক্ষমতাটা তারা ব্যবহার করবে। এতে কি হবে? উস্কানিমূলক কিছু হবে, কিছু মানে যুবক কিছু মারকুল খালি হবে, এছাড়া আর কিছুই হবে না। কারণ তারা শেষ পর্যন্ত কিন্তু ধরে রাখতে পারেন না। এটাই তো সবচেয়ে বড় জিনিস, যে তারা ঐক্যবদ্ধভাবে যে সংগ্রাম করে পাল্টা জবাব দেওয়ার, এটা তারা পারেন না। যেটা আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখেছি, যে পাল্টার জবাব দিয়েছে এবারে পঞ্চায়েতে, গত পঞ্চায়েতে পাল্টার জবাব দিয়েছে বিরোধীরা, তাতে তারা কিছুটা আসনও পেয়েছে, এককভাবে তৃণমূল নিতে পারেনি। কিন্তু এখানে আমরা গত রাতে কি দেখলাম, ৯৬%ই পঞ্চায়েত দখল করে নিয়েছে শাসক দল। তাহলে তারা কি করবে? বিরোধীরা শক্তি আগে অর্জন করতে হবে, মাঝে মানে সাহস ঢুকাতে হবে এবং মাঝে মাঝে প্রতিবাদ করতে হবে। তাহলে গিয়ে মানুষ শক্তি পাবে, সঞ্চয় পাবে, বুকে বল পাবে। আর তারাই যদি কিছু পাওয়া হেঁটে যায়, তাহলে না দাঁড়ালেই ভালো। এক স্বভাব হয়ে যাক, এরা নিয়ে চালাক, তাহলে মার কুল খালি হবে না। এবং এই সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি নির্বাচনকে। কেউ কেউ বলবেন যে নির্বাচনের প্রেক্ষাপটে, কেউ কেউ ব্যাখ্যা করবেন, বিশেষ করে বিরোধীদের বক্তব্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর যা ফলাফল এসছে বা রাজনৈতিক দিক থেকে যে কয়েকটি বিষয় যথেষ্ট গুরুত্ব পেয়েছে, তাতে আলোচনা এখনো চলছে। চর্চার অন্যতম বিষয় হচ্ছে ৯৬% বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার বিষয়। নমস্কার, কি বলছেন? হ্যাঁ, কোয়াতে বলছিলাম। হ্যাঁ বলুন। যে ত্রিস্তর নিয়ে বলছেন, দেখুন একটা কথা বলে, মানে ডাকের কথা বলে, রাজনীতিতে অসম্ভব বলতে কিছুই থাকে না। আপনারা বলছেন যে মানে নিচু স্তরের কর্মীরা মেনে নিবে কি না, বিরোধীদের আতার, যেটা বিরোধীদের আতার, ঠিক আছে, অনেকে নিচ্ছে না। ২০-২৫ বছর বামফ্রন্টের সরকার ছিল, কংগ্রেসের অনেক কিছু ক্ষতি হয়েছে বামফ্রন্ট দ্বারা। তো রাষ্ট্রবাদী দল তো এখন প্রাক্তন বিরোধী দল, যারা মনে করুন অনেক স্লোগান দিয়েছিল যে ত্রিপুরার ম্যাক্সিমাম বাঙালি বাংলাদেশি, গো ব্যাক,
শাসক দলে আছে, কেন আছে? জনস্বার্থে নাকি ব্যক্তি স্বার্থে? এটা তো প্রশ্ন চিহ্ন থেকে যায়। হ্যাঁ, কারণ রাজনীতিতে সবকিছুই সম্ভব, অসম্ভব বলতে কিছুই হয় না। এখন তো বিরোধী বলছে কংগ্রেস আর সিপিএম 11 আর 3 কজন 14 জন বিধায়ক। হ্যাঁ, আর ওনারা তো সবই চলছে, মানে ত্রিপুরা এআইসিএফটি, ওনারা তো শাসক দল সব মানে অনায়াসেই চলছে। বিরোধী বলতে খালি ওই 14 জন বিধায়ক নিয়ে চলছে। 60 বিধানসভার বিরোধী দলে ওনারা আছে। যারা প্রধান বিরোধী ছিল ওনারা তো ঢুকে গেল শাসক দলে। আমার কথা হলো, যখন রাজনীতিতে সবকিছুই সম্ভব, সবকিছুই অসম্ভব, মানে কোনো কিছু গ্যারান্টি দেওয়া যায় না। কখন কি হয় কেউ কিছু বলতে পারবেন না। যারা বলছেন কোর ভোটার বা এই সাধারণ ভোটদাতা সমর্থক, ওনাদেরকে জিজ্ঞাসা করে, মনে করুন আমি একজন বিধায়ককে ভোট দিলাম, অনেকে ভোট দিল, কিন্তু যদি দল পরিবর্তন করে কাউকে জিজ্ঞাসা করে, হয়তো মুসলিম একজন এখানে থেকে জিজ্ঞেস করে ওনাদের ব্যক্তিগতের জন্য, ওনাদের হয়তো কিছু সংখ্যক ওনাদের সমর্থকদের জন্য চলে যায় অন্য দলে। এটা না, আমার কথা হলো অনেকের অনেক অভিযোগ থাকে। 2019 অনেক অভিযোগ ছিল যে পঞ্চায়েতে অনেকে প্রার্থী দিতে পারেন। এটা যদি নিরপেক্ষভাবে হয় তাহলে বোঝা যাবে যে না, গণতন্ত্র বলতে কে ঠিক কাজ করলো, জনবিক্ষোভ কিভাবে আছে। জনবিক্ষোভ যদি থাকে তাহলে কিন্তু ভোট তো আজকে জনগণের, জনপ্রতিনিধি আর কয়জন? আর সাধারণ নেতা মেতা আর কয়জন? বিশাল সংখ্যক তো ভোটাররা, ওনারা বুঝবে কি কাজ হয়েছে না। ওনারা প্রার্থী দেওয়া হোক, মানে সবাইকে যেন প্রার্থী দিতে পারে এরকম করা হয়। আর এখন নমস্কার, কে বলছেন? এবং এটাও প্রত্যেকের কাছে পরিষ্কার, যখন 2019 সালের লোকসভা নির্বাচনের পর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, তারপর যে কয়েকটি ঘটনা ঘটেছে নিয়ে রাজ্যে অনেকেই তার মতন করে ব্যাখ্যা দেন। এখনো বলেন বিরোধীরা বিশেষ করে কংগ্রেস সিপিএম এর অভিযোগ যে সম্প্রতি বেশ কয়েকটি জায়গায় এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিডিও অফিসে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে অংশ নিয়েও আক্রান্ত হতে হয়েছে বিরোধীদের। নমস্কার, কে বলছেন? একটু জোরে বলতে হবে। বিধানসভা তো অনেকে ভোট দিতে পারেনি, লোকসভা তো এজেন্টে দিতে পারেনি। ভোটটা দূরের কথা, যা ভোট দিয়েছে এটা গোনার মতন লোককে ঢুকতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্রে গোনার মতন লোককে ঢুকতে দেওয়া হয়নি। পঞ্চায়েতে আর কি হবে, কে দাঁড়াবে পঞ্চায়েতে? আমি বলছি পঞ্চায়েতে যেন কোনো বিরোধীরা যেন পাচ্ছি না, সোজা কথা ভোট জোগাড় করা হবে। রুলিং আছে, রুলিং করে নেব। এবং এই সময়ের মধ্যে একাধিক জায়গায় যে কয়েকটি ইস্যুতে বিরোধীরা সরব, বিশেষ করে তাদের বক্তব্যগুলো তুলে ধরা হচ্ছে, সেদিক থেকে গ্রামীণ এলাকার কথা স্পষ্টতই বলা যায়। এখন প্রশ্ন হলো, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর 70% বেশি ভোট পেয়েছে সেখানে শাসক দল, এবং তার টিম তো অবশ্যই রয়েছে। সেদিক থেকে বলা যায় এই টিমের প্রদত্ত ভোট নিয়ে বা এলাকাভিত্তিক হিসাব নিকাশ নিয়ে যে কয়েকটি বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, সেটা হচ্ছে এই প্রদত্ত ভোট আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধরে রাখা। আজ যে বৈঠক হলো বিজেপির প্রদেশ কার্যালয়ে, মূলত লোকসভা নির্বাচনের ফলাফল মূল্যায়ন করা হয় এবং বিজেপির দলের মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয় এবং যেসব এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব এলাকার প্রতিনিধিরাই মূলত এই বৈঠকে অংশ নিয়েছেন এবং আগামীকালের বৈঠক জেলা এবং মন্ডল সভাপতিদের পাশাপাশি বিভিন্ন মোর্চার পদাধিকারীরা বৈঠকে অংশ নেবেন। নমস্কার, কি বলছেন? হ্যালো, জয়রাম থেকে বলছি। দেখুন, আজ পঞ্চায়েত নির্বাচনে শক্তির মহড়া। আমার শক্তির মহড়া করতে গিয়া বিরোধী দলের প্রার্থীরা নমিনেশন দিতে পারে না এবং নমিনেশন বাড়ি গেলে বাড়িঘর ভাঙচুর হয়, প্রস্তাবকের বাড়িঘর ভাঙচুর হয়, ভোট কেন্দ্রে যাইতে পারে না। আর শক্তির মহড়া কি করে দেখাইতে পারবো? আমরা মনে করি আর এই 5টা বছর যদি তাদের দিয়া দেওয়া যায়, কন্টেস্টে তারা পাইয়া গেল, হইলে আমার মনে হয় ভালো হইল। কারণ সকালে একজন প্রধান দেখাম, বিকালে আরেকজন প্রধান দেখাম। এখানে দাদা বাংলাদেশে মাস্টার প্রশ্ন করছিল বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি, তখন একজন ছাত্র উত্তর করছিল যে সকালের না বিকালের। আমাদের এখানেও এই বিজেপির আমলে সকালে একজন প্রধান, বিকালে আরেকজন প্রধান। সকালে একজন চেয়ারম্যান হয়, বিকালে আরেকজন চেয়ারম্যান হয়।
মুখ্যমন্ত্রী যখন 2বার পাল্টায় আর প্রধান মেম্বাররা কতবার পাল্টাইব, এই মেম্বার প্রধানের হাতে থাপড়া খায়, সেই মেম্বারের হাতে কি লিখায়, সাধারণ মানুষ তো ভয়ে পঞ্চায়েতে যায় না। এই অবস্থা যদি আর 5টা বছর চলে তাহলে মনে করি আশা করি অন্তত বিরোধীরা লেগে অনেকটা ভালো হইব, আর 5টা বছর বিরোধীরা তারা এই সুযোগটা দিয়ে দেবে। একটু ঢুকে বল। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন যেটা বলছেন আপনারা, ত্রিপুরা রাজ্যটা হইল একটা জঙ্গল রাজত্ব। সেই রাজত্বের মধ্যে মানুষ ক্ষয় হওয়ার পরিকল্পনা চলে আসছে পঞ্চায়েতে। যদি সঠিকভাবে মানুষ প্রতিরোধে নামে, তো দেখেন লোকসভা নির্বাচন গেল, সেটাতেও দেখা গেল যে বাড়ি ঘরে গিয়ে গিয়ে ধমকি দিয়ে দিল যে ভোট দিতে যাবেন না, আপনাদের খারাপ হবে। তো সেই পজিশনেই তো 7 লক্ষ ভোট পায়। ভারতবর্ষের কয়টা মন্ত্রী পাইছে এরকম ভোট আপনারা বলতে পারবেন? 7 লক্ষ ভোট। এই যে পশ্চিম ত্রিপুরা পাইলু বিপ্লব দেব, এর চেহারা সুন্দর, সে তো 5 বছর মুখ্যমন্ত্রী চালাইতে পারলো না, তারা সরাইয়া দিল। তার চেহারা সুন্দর দেখে 7 লক্ষ ভোট নিশ্চয়ই মানুষ দেন নাই। ওই যে রাত্রেবেলা দেয়া বলেছি আপনারা ভোট দিতে যাবেন না, গেলে খারাপ হবে। তো মানুষ তো ত্রিপুরা রাজ্যের মানুষ ভয় পাচ্ছে। এই 6 বছরে জঙ্গলের কত বাড়ি ঘর পুরাইল, আপনাদের দোকান পাড়ি এত পুরাইল, আপনার কি করতে পারছেন আপনারা? কি কেস হলো, কি বিচার পেলেন? কিছুই তো পেলেন না। যত বিরোধীদের পার্টি অফিস আসলো সব ধ্বংস করে দিয়েছে। সেই জায়গাতে পঞ্চায়েত নির্বাচন আমার মনে হয় না দাঁড়ানোটাই সঠিক। ভোটটা বয়কট করা উচিত, কারণ এরা জঙ্গলের রাজত্ব। এরা কখন থামবে? যখন ভারতবর্ষের অন্যান্য স্টেট নিশ্চয়ই তার একটু সময় হয়েছে। এবার কিন্তু দেখা গেল যে লোকসভা নির্বাচনে তাদের যাওয়ারও পরিকল্পনা ছিল, কোনো মতে নাকের কাছে থেকে দমটা আইলো, কোনো মতে এবার সরকারটা করলেন নরেন্দ্র মোদী। আমার মনে হয় এটার মধ্যে অনেক কেলেঙ্কারি হয়েছে। 50টা সিট গেছে, 40 ভোট 50 ভোট, এরকম ভোটে লোকসভা নির্বাচনে পাস করে 7 লক্ষ ভোট পাইয়া পাস করে, আর বলো 40 ভোট 50 ভোট পাইয়া পাস করছে কোন দিক। এগুলি তো মানুষ সব বুঝে। আমার মনে হয় আগামী বছর কিন্তু সেই জিনিসটা আর হবে না। আগামী বছর দেখবেন সঠিক নির্বাচন। বাইরের মানুষ কিন্তু ত্রিপুরা রাজ্যের মতো জঙ্গলের মানুষ না, অনেক শিক্ষিত মানুষ, অনেক ভদ্র মানুষ। আমার মনে হচ্ছে বাইরের মানুষ অনেক ভদ্র, যেহেতু কোন নির্বাচনে এই কথা কেউ বলেনি যে রেটিং হয়েছে। কিন্তু ত্রিপুরার তো মানুষ বলে যে আমাদেরকে ভোট দিতে দেয়নি, রেটিং হয়েছে। ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাদ দিলে সমস্ত রাজ্যে কিন্তু ভোট হয়েছে, যার জন্য প্রতিবাদী ভাবে এই পজিশন করলো। এবার বিজেপি বিরোধী দলের সংগঠন গরম হয়ে গেল। যেটা বললাম, পঞ্চায়েত নির্বাচনে আমার মনে হয় মানুষকে ক্ষতি না করে হয়তো পার্টির লোকেরা প্রার্থী দিবে, তাদের পক্ষে তো মানুষ যাবেই। তখন গেলে রাত্রেবেলা হয়তো বাড়িঘর পুরাইব, পিঠা দিব, হ্যান করবো ত্যান করবো। তখন পরে বলবো দেখতো পঞ্চায়েতে তাদের লোক নাই, আমরা 98% আমরা পাইছি। তো 98 না, তারা তো 100তে 1 তো তারা পাইব। ধীরে ধীরে তো দিবেই না তারা, কারণ যেই তো 98% পাইও তাদের মানে লজ্জা তো থাকেই না। যেমন দর্শনগরের নির্বাচন 40,000 মধ্যে হয় কি হাজারই ভোট নিতে না, তাদের কি কোনো লজ্জা আছে কি? মানুষ কি ভাববে? এত ভোট যদি আমরা রাখি, মানুষ কি সেটাকে একবারও প্রতিবাদ করবে না? একবারও প্রতিবাদ করবেন না? নিশ্চয়ই প্রতিবাদ করবেন। যে সমস্ত ঘটনা ওরা করছেন সেগুলি কিন্তু স্বর্ণাপ করে দেখা থাকলো ত্রিপুরা রাজ্যের মানুষের। কারণ আবার দেখেন যদি ভাগ্যওয়ালা হয় আবার পঞ্চায়েত এমন আছে এইগুলি নাও করতে পারে, কারণ তাদের পায়ের তলার মাটি শেষ। হয়তো এটা ভাববো যে যা তো করেছি এই থেকে ভাবতে পারবো না, আর আস্তে আস্তে মিল দিয়ে যাই। হয়তো আস্তে আস্তে এখন
দেখবেন যে লোকটি কংগ্রেস থেকে গিয়েছিল উঠে আবার কংগ্রেসে চলে আসবে। বাইলি দোষে যে জিএনডা পাচ্ছে এমনি কিন্তু বাইল করতেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে বিরোধীরা এই পঞ্চায়েত নির্বাচন বা বিভিন্ন ছোটখাটো নির্বাচন প্রতিযোগিতা না করাই আমি মনে করি ভালো। কারণ বিরোধী সাধারণ সমর্থকদের যাতে ক্ষতি না হয় এই এই হিসাবে সিদ্ধান্ত নেওয়া উচিত কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে অন্য যারা আছে। কারণ বিজেপি গণতন্ত্র মানে না, গণতন্ত্র বুঝে না। তারা ওই দেখবেন সাধু, ত্রিশূল লইয়া দৌড়াদৌড়ি, এই জাতীয় লাঠি ব্যান্ডা লইয়া দৌড়াদৌড়ি, প্যারেড। মানিক সরকারের আমলে মানিক সরকার কিন্তু তাদেরকে আরএসএস কে উমাকান্ত মাঠে ট্রেনিং দেওয়ার জন্য সুযোগ দিয়েছে, খাদি পোশাক পরে লাঠি ব্যান্ডা লইয়া। কাজেই এই গণতন্ত্র বিজেপি বুঝে না। গণতান্ত্রিক নির্বাচন করবে আর জিতবে, এইটা যাওয়াই উচিত না। আর আসলে তো কেন্দ্র আর রাজ্য যে সরকার চলছে, মানুষের কোনো উপকার হবে আমার মনে হয় না। লোকে পাতে খাক, যতদিন আছে হয়ে যাক, আর মানুষ সত্যিকারে বুঝুক মানুষের শিক্ষার দরকার আছে। রেগা 3 মাস অন্তর যদি একবার পায় 5 দিন, এইটা দিয়ে মানুষ বুঝে। মানুষ কিন্তু বুঝতে শুরু করে। মানুষ না বুঝলে ব্যাঘাতটা করে ভোট আদায় করা যায় না। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, PV24 নমস্কার। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি বিরোধীরা ঐক্যের দরকার নেই পঞ্চায়েত ইলেকশন। কারণ গত লোকসভা ইলেকশন যা দেখলাম, একজনই 25টা ভোট দিয়েছে, একজনই। তাহলে পঞ্চায়েত ভোট করে কি লাভ? মানুষকে শুনিয়ে জানিয়ে কি লাভ যে পঞ্চায়েত ভোট? বিরোধীরা তো ভাবেই না ভোট দিতে। কিন্তু এখনো সময় আসেনি বিরোধীরা রুখে দাঁড়ানোর, তবে আসবে, সময় আসবে, সবকিছুই হবে। কিন্তু এক্ষণে প্রয়োজন নাই। বিরোধীরা দেখুক তারা কিভাবে চালাচ্ছে, সেটা দেখুক। তাদের থেকে শিকারও আছে। আবার তারা যেভাবে করছে এইভাবে হবে কোনদিন। তবে সতের জয় আছি, গণতন্ত্র হত্যা করে ঠিক না। যে হারে বেকারত্ব বাড়ছে দিনের দিন, যারা ক্ষমতা এনেছিল, আমরাও ক্ষমতা এনেছিলাম, আজকে ভুগছে। বাটপারি করে ক্ষমতা এসেছে, ঘরে ঘরে চাকরি, 15 লক্ষ টাকা, কতগুলা প্রতিশ্রুতি দিয়েছে, একটি প্রতিশ্রুতি পালন করেনি, শুধু বাটপারি। আর আছে ইভিএম। যদি ইভিএমে যদি লোকসভা ইলেকশনে ভোট না হতো, ব্যালটে ভোট হতো, তাহলে বিজেপি 100 সিটও পেত না। ইভিএমে তারা কারচুপি করেছে। উত্তরপ্রদেশে তারা জানে যে আমরা রাম মন্দির করেছি, উত্তরপ্রদেশে ভোট আমরা পাবই। তার জন্য ইভিএম হ্যাক করেনি উত্তরপ্রদেশে, তার জন্য রেজাল্টটা এরকমই হয়েছে। মধ্যপ্রদেশে হ্যাক করেছে, বিহারে হ্যাক করেছে, দিল্লিতে হ্যাক করেছে। না হলে দিল্লির মানুষ বিজেপির নামই শুনতে পারেনি। কেজরিওয়াল এত কাজ করেছে, বিদ্যুৎ ফ্রি, চিকিৎসা ফ্রি, এডুকেশন ফ্রি, এত সুন্দর কাজ করেছে। এই জায়গার মধ্যে আপনার
কেজরিওয়াল কোনো চিঠি পেল না। ইভিএমে ঘোটালা, বিশাল বড় ঘোটালা। এক বুথে 500 ভোট হয়ে গেছে 550 ভোট। সুপ্রিম কোর্ট তারপরও বলে না ইভিএমে হ্যাক করা যায় না। করা যায়। আমাদের ত্রিপুরা রাজ্যে ইলেকশন বুথ উত্তরপ্রদেশের থেকে লোক এনে গণনা হবে, গুজরাট থেকে লোক এনে গণনা হবে। এটা কি হয়? আমাদের ত্রিপুরা রাজ্যে লোক নেই, ব্যালটে বুথ হওয়ারই ঠিক গণতন্ত্র রক্ষা হবে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ ত্রিপুরা রাজ্যে বুথ গণবে। বাইরের থেকে আনবে কেন? নমস্কার দাদা, ব্যালটে বুথ করা হোক। নমস্কার, কে বলছেন? এবং আমরা জানি যে আজ পিসিসির সভাপতি মহিলা কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকও কিন্তু আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভাবনায় কথা বলেছেন। আমরা শুনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বলছেন। সাংগঠনিক কর্মসূচি নিয়ে নমস্কার, আমি বলছিলাম পৃথিবীর মতো এত বাটপার একটি সরকার এসেছে, ওদের অবস্থা তো এখন পর্যন্ত কেন্দ্রের ভিতরে ঝুলিয়ে রয়েছে। ওদের অবস্থা ত্রিপুরাতে এরম হবে? ওরা কি করেছে অনিয়মিত কর্মচারীদের জন্য? অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎটাকে ওরা অন্ধকার করে দিয়েছে বাটপারামি করে। আবার রতনলাল নাথ কি কনফারেন্স করে বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। আত্মনির্ভর ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত কেন? আমি এটা বলতে চাই। আগামী দিনের জন্য ওদের জন্য অনিয়মিত কর্মচারীরা একটা সেক্টর হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত একটি অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়নি। গত মে মাসে কোর্ট থেকে একটি রায় বের হয়েছিল স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দেওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই, ঘুমিয়ে রয়েছে। কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা নেতৃগণ ওনারা জেলার মিটিং ডেকেছিলেন, সেখানে আলোচনা করেছেন। হ্যালো, কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। সংগঠনকে শক্তিশালী করার জন্য খুব শীঘ্রই আমাদের রাজ্যের সাধারণ পঞ্চায়েতের নির্বাচন। হ্যাঁ, বলছিলাম তাহলে আপনার টপিক দিচ্ছেন যে ত্রিস্তর ভোট আতাতে বিরোধীরা। আতাতে তো বিরোধীরা ঠিকই আছে, গতবার তো আতাতে দিল, হইয়া কি লাভ হইল? আমার বক্তব্য হলো বিরোধীদেরকে আমি এইভাবে সজাগ বলতে চাই যে তোমরা এইসব আতাপ পাতাপ দিয়া ভোটে যাওয়াতে না যাওয়া অনেক ভালো। ভোট ব্যালটের মাধ্যমে আদায় করতে পারবে না বিরোধী আতাতেরা। ভোট আদায় করতে গেলে বুলেটের মাধ্যমে আদায় করতে হবে। যদি সেই হিম্মত থাকে ও ত্রিস্তর পঞ্চায়েতে বিরোধীরা আতাত করি যাওয়াটাই আমি মনে করছি ভালো হবে। ধন্যবাদ আপনাকে। ৭৩তম সংশোধনী বলে সারা দেশে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির উদ্যোগে সংবিধান সংশোধন করে মহিলাদের জন্য ৭৩তম এবং ৭৪তম সংশোধনীতে
এই আরবান লোকাল বডি এবং রুরাল লোকাল বডিতে 33% মহিলা রিজার্ভেশন ছিল। পরবর্তী সময়ে আমাদের রাজ্য সরকার 50% মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে। স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন 50% সংরক্ষণের যে এখানে ব্যবস্থা মহিলাদের জন্য, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের অধিকার, আগামী দিন প্রশাসনিক দায় দায়িত্ব পালনে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে। কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে প্রস্তুতি নিচ্ছে, মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে একটা ব্যাপক ভাবে আমরা ঢোকাতে পারি। আমাদের সংগঠনের মধ্য দিয়ে যেন এই পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের জন্য সমস্ত মহিলারা তারা যেন এগিয়ে আসে, এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পঞ্চায়েতে মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সোশ্যাল অডিটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন সুবিধাভোগী থেকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মহিলারাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আগামী দিন এটা দায়িত্ব পালন করবে। বর্তমানে সারা রাজ্যে পঞ্চায়েতগুলির বেহাল অবস্থা, সোশ্যাল অডিট নেই, বিভিন্ন প্রকল্প সুবিধাভোগীদের কাছে পৌঁছচ্ছে, দুর্নীতি তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা পরিষদ অধ্যায়ে একটা পাহাড় সমান দুর্নীতি আজকে এই রাজ্যে চলছে। সভাপতির কি অভিযোগ, এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম সরকার গঠন করার পর বিজেপির তরফে উন্নয়নকে ত্বরান্বিত করা হয়, বিজেপির প্রদেশ সভাপতিরও সেই দাবি, সেদিক থেকে পাল্টা যেন বক্তব্য পিসিসির সভাপতির। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। আমি বলতেছি খয়রপুর থেকে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ বলুন। বলছিলাম ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বিরোধী এবং জোট সম্পর্কে আজকের আলোচনা। আদৌ কি বিরোধীরা পঞ্চায়েত ভোটে প্রার্থী দাঁড়া করাতে পারবে? বলুন। আমার তো মনে হয় না। ওই দিন দেখলাম যেটা এই সোনামুড়া তপাদ্দর বাবু বিডিও সাহেব বৈঠক ডেকেছেন, সবাইকে নিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন। ওই সময় উনি আক্রমণ করে বসলেন লোক লাগিয়ে, সেখানে মোর্চার লোক দিয়ে। আদৌ কি এই রাজ্যে সুষ্ঠু কোনো নির্বাচন হবে? বিরোধীরা সঠিকভাবে তাদের প্রার্থী দিতে পারবে এবং প্রার্থী কি তার নিজের মতন বাড়ি বাড়ি প্রচার করতে পারবে? এই গ্যারান্টি কে দেবে বলুন? আমি মনে করি বিরোধী যারা আছে সবার কাছে একটা জিনিস অনুরোধ করছি, ওরা ত্রিপুরার মানুষ আরো বুঝুক, বুঝার বাকি আছে। কোন তারা যদি এই মাইক জোর করে তাহলে কোনো কেন্দ্রে প্রার্থী দেওয়া দরকার নাই। ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতা থাকুক এবং জনগণ বুঝুক এই রাজ্যে শুধু জোরের রাজত্ব চলছে, জবরদস্তি চলছে। নমস্কার, এইটুকুই বলছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন?
সেদিক থেকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কি হবে, নির্বাচনে কি হবে, শাসকের সেখানে অবশ্যই শাসক দল তার মতন করে তার অবস্থান পরিষ্কার করেছে, শাসক দলের দৃষ্টিভঙ্গি সেখানে নিয়ে আলোচনা হয়। আজকের বৈঠক সেদিক থেকে গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা বলুন। হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ দাদা, আমি বলছি, দেখুন এখন কিন্তু পরিস্থিতি ভালো না ত্রিপুরাতে। যে পর্যায়ে গেছে বিজেপি, যারা জবরদস্তি সবকিছু করতে চাইতেছে, জনগণের বিরুদ্ধে কাজ করতে চাইতেছে। কারা? নেতারা। নেতারা বইয়ে দিতেছে, নেতারা কাজ করতেছে। তো বিরোধীরা নেতারা এখানে কথা শুনলাম আশিস বাবুর, যে দুর্নীতি 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 শব্দ এরা প্রয়োগ করে দুর্নীতি করছে সরকার। কথাটাও তো সত্যি। পত্র পত্রিকা করলে যে এরা এই বাজেট দেয়, এই বাজেট দেয় প্রতিদিন দেখি। তো তারা ইলেকশনে এবার না লড়ে নেতাদের বিরুদ্ধে লড়ুক। নেতাদের বিরুদ্ধে সিবিআই ইডি যা আছে এই নিয়ে বেকারভাবে একটা তোলপাড় আন্দোলন করুক। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা গেলে পরে ক্ষতি হইব। তার ক্ষতি হইব আমরা রাজ্যের ছেলেপেলাদের ক্ষতি হইব। আর যারা ক্ষতি করবো তারাও তো গরিব পোলাপাই নেই। তারা আশেপাশে লোক দেখায় কোন কাজে আর কাজে তাদের পত্র দিব। আসলে তো তারা কিছু পাইব না। তো অতএব কোন পক্ষে ঝগড়াঝাটি না ঘুরা নেতার বিরুদ্ধে আশিস বাবু তারা সিপিএম এর যত নেতা আছে প্রত্যেকের সপ্লাহ মুখ ক্যাটার নিয়ে মহিলারা নিয়ে যে রতন যত আছে ওরা তো জানে যে যত ঝামেলা হয়েছে। আগে প্রাক্তন প্রধান চিফ মিনিস্টারের দপ্তরে ঝামেলা হয়েছে। এইগুলি নিয়ে রাস্তার মধ্যে সমস্ত নেতারা নামক পত্র পত্রিকা সাংবাদিক যারা আছে প্রত্যেকে এই সমস্ত যারা তারাও তো বিভিন্ন পত্রিকা লেখছে এই ডিপার্টমেন্টে এতগুলো যুগ সবাই এই আন্দোলনটা করে সবচেয়ে ভালো হবে। তাহলে ভারতবর্ষের পরিবর্তন মানে দারুণ পরিবর্তন হবে। এরা আসবে কিনা এখন দেখুন। কারণ সবাই তো অধিক উপার্জন করার দিকে বিরোধী দলের নেতাই বলুন আর বর্তমান রুলিং সরকারের নেতাই বলুন সবাই একদিকেই ঝুঁকছে। ওইদিকে না ঝুঁকে এখন তাদের দায়িত্ব বিরোধীরা ওই নেতাদের বিরুদ্ধে লাভক। এটাই আমরা বলার দাদা। তাদের অ্যাকাউন্ট চেক করা হোক। নমস্কার। নমস্কার, কে বলছেন? অবশ্যই এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেদিক থেকে রাজনৈতিক দল হিসাবে শাসক বিরোধী প্রত্যেকে সেখানে ময়দানে আছেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে কি হবে পরিস্থিতি, নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই বা পরিস্থিতি কেমন হবে, নির্বাচনই বা কেমন ভাবে সম্পন্ন হবে সেদিক থেকে নজর প্রত্যেকেরই রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই সময়ের মধ্যে কংগ্রেস এবং সিপিআইএম প্রতিনিধিরা বারবার চিঠি দিচ্ছেন। কংগ্রেসের তরফে দাবি উত্থাপন করা হয়েছে মনোনয়নপত্র যেন অনলাইনে সেখানে পেশ করা যায়, সেই সুযোগ যেন রাজ্য নির্বাচন কমিশন দেয়। রাজ্য নির্বাচন কমিশন সেদিক থেকে সেই সুযোগ রাজ্যের বিরোধী দলের দাবি মেনে দেবে কিনা সেটা সময় বলবে। এবং আপনারা যারা রাজনৈতিক দল করেন বা দলের প্রতিনিধি কিংবা সমর্থক বা বলতে পারেন কেউ রাজনৈতিক ভাবনা ছাড়াও কথা বলতে চান, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে চান, তারাও নজর রাখবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হবে। আমি মন্তব্য থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আপনার যে আজকে ওই আপনাদের আলোচ্য বিষয়টা দেখলাম আপাতে বিরোধীরা কৌশলে শাসন। বিশেষ করে এটা বলার ছিল বিরোধীরা কংগ্রেস প্রয়োজনে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সঙ্গেও এনেও জোট করতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্যের মানুষ বিধানসভা লোকসভা নির্বাচনের মতো গ্রাম বুঝেও
ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে আশীর্বাদ করবেন। পরিস্থিতি যেদিকে দিচ্ছে, মানুষ যেভাবে সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন, আমি মনে করি গ্রাম বুথে বিরোধীরা মানে প্রার্থী খুঁজে পাবে কিনা সন্দেহ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আঘাত করে লাভ নেই, জয় বিজেপি নিশ্চিত, এটাই তো হচ্ছে না। অবশ্যই সেদিক থেকে কি হবে আগামীর দিনগুলো আপনারা সেদিকে নজর রাখবেন, আপনারা কথা বলবেন। আপনাদের জন্য এই আয়োজন অবশ্যই রাত 10টায় শুভ্ররাত্রি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানও কথা বলবেন, ভাবনায় আপনারা শেয়ার করবেন। প্রতিদিন রাত 9টায় লাইভ অনুষ্ঠান, প্রতিদিন রাত 10টায় শুভ্ররাত্রি অনুষ্ঠান আপনাদের জন্য। আজ এ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।